একজন মহান মানুষকেও কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সমাজের কাছে, যে মানুষটি সাফল্যের শীর্ষে উঠেছেন, দুবার নোবেল পুরস্কার স্বীকৃতি পেয়েছেন। তিনি একজন বিজ্ঞানী, মেরি কুরি। তিনি একজন বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, তার সঙ্গে তিনি হলেন একজন মহিলা। এই ছিল তার সমস্যা। মেরি কুরির জীবন পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে মেরি কুরির স্বামীর নাম ছিল পিয়ের কুরি। এই পিয়ের কুরির একটি ছাত্র ছিল, তার নাম হলো লাজাভা। এই পিয়ের কুরি একসময় হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে লাজাভার সঙ্গে নাকি মেরি কুরির সম্পর্ক গড়ে ওঠে, এবং সেই সম্পর্ক নিয়ে প্যারিসের জনতা, সাধারণ মানুষরা ইতরের মতন উল্লাসে মেতে ওঠে। সংবাদপত্র হুলিয়া করে সেটি ছাপায়, এবং তৎকালীন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনও তাই নিয়ে বক্তব্য করেছিলেন বা তার নিজের মত রেখেছিলেন যে কি আছে এই মহিলার শরীরে পুরুষকে আকর্ষণ করার মতন। এ কথা আইনস্টাইনের। আজকে জানবো মেরি কুরির জীবনের সেই কাহিনী, যে মহিলা বিজ্ঞানী দুবার নোবেল পুরস্কারে সিলেক্ট হয়েছিলেন। ঘটনা 1906 সাল। মেরি কুরির স্বামী পিয়ের কুরি সকালবেলা প্যারিসের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। প্যারিসে সেদিন তুমুল বৃষ্টি হচ্ছে এবং চারিদিক কুয়াশাতে ঢেকে গিয়েছে, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন সময় তিনি আত্মভোলা মানুষ ছিলেন, একটু বিজ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় একটি ঘোড়ার গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং তার মাথার ওপর দিয়ে ঘোড়ার গাড়ির সেই ভারী লোহার চাকা চলে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান। এই ঘটনা মেরি কুরির জীবনে নিয়ে আসে চরম দুঃখের পরিবেশ উদয় করে। কারণ যে মানুষটিকে নিয়ে তিনি গবেষণা করছিলেন, যে মানুষটি সব সময় তার পাশে ছিলেন, তার ভালোবাসার মানুষ, সে হঠাৎ চলে যায়। এখন এই পিয়ের কুরির মৃত্যুর পরই নাকি পিয়ের কুরির ছাত্র লাজাভার সঙ্গে মেরি কুরির সম্পর্ক গড়ে ওঠে। লাজাভার সঙ্গে সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা চলে প্যারিসের সংবাদপত্রে, সাধারণ মানুষের মধ্যে হইচই পড়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে মেরি কুরির বাড়িতে আক্রমণ করে সাধারণ মানুষ। বাড়িতে ইট পাথর ছোড়া শুরু হয় এবং তার বাড়ির যে জানালা দরজা সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়, এবং তাকে কাছে পেলে মনে হয় তাকেও যেন আক্রমণ করা হবে। এইরকম পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য মেরি কুরি থানাতে ফোন করে, পুলিশ এসে আপাতত বিষয়টিকে থামানোর চেষ্টা করে। কিন্তু কোনো ঘটনা যখন রটে যায় তখন তাই নিয়ে সাধারণ মানুষের নিজের কাজকর্ম বাদ দিয়ে উল্লাসে মেতে যেতে খুব মজা লাগে। তাই সাধারণ মানুষ তাই নিয়ে আলোচনা, চায়ের ঠেক সমস্ত জায়গাতে এই নিয়ে আলোচনা, মেরি কুরি লাজাভা, এই ব্যবস্থা। এবং খবরের কাগজ, নিউজ প্রিন্ট, পত্রিকা, এই সমস্ত বিষয় এদের টপিক হচ্ছে কোনো হট টপিক বলে এরা তাতে উন্মত্ত হয়ে নিজের বাজার গোছাতে ব্যস্ত হয়ে যায়। তাই মেরি কুরি দুঃখের সঙ্গে বলছেন যে তিনি যখন নোবেল পুরস্কারের জন্য সিলেক্টেড হয়েছিলেন তখন যে সমস্ত নিউজ প্রিন্টগুলি, যে সমস্ত খবরের কাগজগুলি হুলিয়া করে তার খবর ছড়িয়েছিল গর্বের সঙ্গে, সেই খবর চ্যানেলগুলি আজকে তার এই একান্ত ব্যক্তিগত যে পরিসরের যে ঘটনা তাই নিয়ে নির্লজ্জের মতন ছাপিয়ে চলেছে এই সমস্ত বিষয়কে নিয়ে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী স্বয়ং আইনস্টাইনের বক্তব্য হলো যে কি আছে ওই মহিলার শরীরে পুরুষকে আকর্ষণ করার মতন। আইনস্টাইন বলছেন, she is not attractive enough to represent a danger to anyone. তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গবেষণা করছে যে মহিলা বিজ্ঞানী, যে তার নিজের জীবনকে বাজি রেখে, যার হাতগুলি ফেটে গিয়েছে তেজস্ক্রিয়তার প্রভাবে, সবসময় গ্লাভস পরে কাজ করতে হয়, যে নিজের জীবনকে বাজি রেখে এই আবিষ্কারে নিজের জীবনকে সঁপে দিয়েছে, তাকে নিয়ে সমাজ চর্চা করছে, তার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে সমাজ শান্তিতে থাকতে দিচ্ছে না। এমনকি এই খবর ছড়ানোর পরেও নোবেল কমিটির তরফ থেকেও তাকে বলা হয়েছিল যে আপনি এই সমস্ত বিষয়গুলোকে আগে মিটিয়ে নিন, তারপরে নোবেল পুরস্কারের বিষয়ে নিতে আসার বিষয়ে ভাবনা চিন্তা করবেন। নিউজ পেপারে ছাপানো হলো এই খবর রোম্যান্স ইন আ ল্যাবরেটরি নামে, রোম্যান্স ইন আ ল্যাবরেটরি। এবং এই ঘটনা সমাজ লুফে নিল,
এবং যে সমস্ত বিজ্ঞানী মহলরা এতদিন মেরি কুরির বক্তৃতা শোনার জন্যে উন্মুখ হয়ে থাকতেন, তারা আজকে মেরি কুরির এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করলেন এবং তারা নিজেদের মত জানাতে শুরু করলেন। তাহলে সাধারণ মানুষরা কেন তাকে নিয়ে উল্লাসে মত্ত হবে না? কিন্তু মেরি কুরিও তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করছেন। তিনিও তো ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেন না। তিনি বাড়িতে বাঘ পুষতেন এবং সে বাঘের নাম রেখেছিলেন এক্সরে। তাই তিনিও ছিলেন বাঘিনী। তিনিও বললেন, তিনিও কিন্তু খুব মানসিক শক্তিশালী ছিলেন। তিনি কিন্তু এসবকে পাত্তাই দিলেন না। 1911 সালে 10ই ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার সিলেক্টেড করলো তাকে। তিনি বক্তৃতা দিতে উঠলেন সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এর স্টেজে। তিনি বক্তৃতা দিলেন এবং বক্তৃতা শুরু করলেন। তিনি বললেন যে এই যে তার সাফল্য, তা শুধুমাত্র তার নিজের সাফল্য নয়, এই সাফল্যের ভাগিদার অংশীদার তার স্বামী পিয়ের কুরি, যে তাকে বেশ কিছু বছর আগে এই ছেড়ে চলে গিয়েছে। তিনি এই বক্তৃতা দিলেন এবং তিনি বক্তৃতা শেষ করলেন স্বাভাবিকভাবে, যেমনভাবে আগে বক্তৃতা করতেন। কিন্তু তিনি বুঝতে পারলেন যে মানুষ বড় হিংস্র হতে পারে। মানুষের হিংস্রতা এই পর্যায়ে পৌঁছতে পারে যে একজন মানুষ যখন সাফল্যের শীর্ষে পৌঁছে যায় তখনও তাকে কোমরের দড়ি বেঁধে নিচে নামিয়ে এনে ছ্যাঁচড়াতে মানুষের বিবেকে বাঁধে না, সাধারণ মানুষের বিবেকে বাঁধে না। আমরা জানি গান্ধীজিকেও যিনি হত্যা করেছিলেন তিনিও একজন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের অত্যাচার পৃথিবীর মহান ব্যক্তিদের জন্য উপহারের স্বরূপ। সাধারণ মানুষ তাই এই মেরি কুরিকেও নিয়ে ব্যাপক আলোচনা এবং তার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা থেকে দূরে থাকতে দ্বিধা করেনি বা দ্বিধাবোধ করেনি। সমাজ মেরি কুরিকে শুধুমাত্র একজন বিজ্ঞানী হিসেবে মেনে নেননি, তিনি মেনে নিয়েছিলেন, সমাজ মেরি কুরিকে মেনে নিয়েছিলেন একজন মহিলা হিসেবে, যে 40 ঊর্ধ্ব, যার বয়স এবং যার স্বামী নেই। এটাও এইভাবেও তাকে অ্যাকসেপ্ট করেছিল সমাজ। না করলে তার এই একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আলোচনা হয় কি করে? তাই মেরি কুরি তার জীবনের শেষ পর্যায়ে বলেছিলেন যে, তার এক্সপিরিয়েন্স থেকে বলেছিলেন যে এখান থেকে পিছু হটার কোনো কারণ নেই, এ শুধু বোঝা পড়ার খেলা, শুধু বুঝে নেওয়ার বিষয়, সমাজকে বুঝে নেওয়ার বিষয়, তার যে সহকর্মী তাদের বুঝে নেওয়ার বিষয়, তার সাফল্যের পরিবেশেও তার যে কঠিন জীবনের নেমে আসা কঠিন পরিস্থিতি, সমালোচনা, তাকে একঘরে করে দেওয়া, ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া, তাকে এখান থেকে সেখানে পাঠিয়ে দেওয়া, কথার অত্যাচারে, মানুষের অত্যাচারে, এই হলো জীবন। এই জীবনকে বুঝে নিতে হয়। এটাই হলো বুঝে নেওয়া জীবনের। তার জীবনের শেষ কথা ছিল, তার শেষ এক্সপিরিয়েন্স ছিল বিজ্ঞানের বাইরে, সাধারণ জীবন নিয়ে। তিনি বলেছিলেন, নাথিং ইন লাইফ ইজ টু বি ফিয়ার্ড, ইট ইজ অনলি টু বি আন্ডারস্টুড। মানে এ হলো শুধুই বোঝা পড়ার খেলা।